মেঘ কান্না করে যাচ্ছে এমন সময় জোহরের আজান দেয়। মেঘের কানে আজানের ধ্বনি আসতে সে উঠে পড়ে। তারপর রুমটাকে মাথা তুলে দেখে সবকিছু চেঞ্জ। রুমটা তার অচেনা নয়, এটা তার মা বাবার রুম। খাটের সামনে বড় করে একটা ছবি ছিল, মেঘ আর তার মা বাবার। মেঘের রুমেও ছিল, কিন্তু তার রুমটা সে খেয়াল করেনি, কারণ এখন সেখানে অন্য কারোর রাজত্ব। রুমে তার মা বাবার কিছুই নেই, দরকারি আসবাবপত্র চেঞ্জ করা হয়েছে, এখন সবটাই স্মৃতি। এসব ভাবতে ভাবতে আলমারি খুলে মেঘ, কারণ নামাজ আদায়ের সরঞ্জাম তার মা আলমারিতে সুন্দর করে তুলে রাখতো। আলমারি খুলতে সবকিছু সরানো হয়েছে, শুধু নামাজের জায়নামাজ আর নেকাবগুলোই আছে। মেঘ অজু করে নামাজ পড়ে নেয়। দোয়াতে সে আল্লাহর কাছে অনেক কাঁদে। এই অভিযোগ শোনার মতো তার আল্লাহ ছাড়া কেউ নেই। মোনাজাত শেষ হতেই দরজায় কেউ নক করে। ম্যাম, স্যার যেতে বলেছে। আসছি বলে মেঘ ভয়ে ভয়ে আশিফের রুমে যায়। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার না কি করে। হাতটা তো সেভাবে আছে, জলা তো কমে নাই, উল্টো ফোসকা পড়ে গেছে দুই হাতেই। মেঘ রুমে আসতে বেবি গেল নামাজ পড়ে বুঝি। মেঘ মাথা নিচু করে হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ালো। লোকটি কি অন্তর্যামী? জানলো কি করে? আমাদের বাসায় তো বাবা কখনো সিসি ক্যামেরা সেট করেনি। ভালো, খুবই ভালো। এবার তোমাকে 30 মিনিট সময় দিলাম রান্না করতে। এর মধ্যে তুমি মাংস দিয়ে 5টা আইটেম তৈরি করবে। কি কি করবে সেটা আমি জানি না, তবে রান্না যেন ভালো হয়। মেঘ মাথা তুলে তাকালো। হাতে এই অবস্থা নিয়ে আমি 30 মিনিট মাংসের 5 রকম রান্না কি করে করব? সেটা তো আমার দেখার দরকার নেই। তোমার 30 মিনিট থেকে 1 মিনিট চলে গেছে অলরেডি। আর হ্যাঁ, তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। নাও গো। মেঘের কিছু বলার সাহস নেই, ঘেন্না হচ্ছে লোকটাকে দেখে। চুপচাপ কিচেনের দিকে হাঁটতে থাকে। আল্লাহ, আমি কোন দুজকে আসলাম? এই লোক আমাকে মেরে ফেলবে, নইলে কবে আমি মরে যাব। কি করলে এটা তুমি আমার জীবনের সাথে? মেঘ রান্নাঘরে জেনে দেখে সবকিছু ওর সামনে আছে, কিন্তু 5 রকম কি কি রাঁধবে? কথা আছে বিপদে বুদ্ধি লোপ পায়, সেটাই হয়েছে মেঘের সাথে। মেঘ সিম্পল মাংস রান্না করতে 30 মিনিট শেষ। হাতটা জ্বলাতে বেশি সময় লাগছে তার। রান্না তেল মশলাতে এখন মনে হচ্ছে হাত দুটো শরীর থেকে বিতাড়িত করতে। এবার কি করি বুদ্ধি? মেঘ একই রান্না 5টা বাটিতে দিল এবং টেবিলে সাজিয়ে দিল। আশফি এতক্ষণে টেবিলে এসে গেছে। এগুলোর টেস্টই আলাদা আলাদা হবে। হ্যাঁ। তোলাচ্ছ কেন? কই না। ওকে, খেয়ে বুঝতে পারবো। মিথ্যে বলে শাস্তি বাবা, মাথায় রেখো। হে আল্লাহ, আমাকে বাঁচাও প্লিজ, এই অমানুষটা আমাকে মেরে ফেলবে। সব খাবারগুলোর একই স্বাদ। মিস মেঘ, কি ভেবেছো তুমি চালাকি করবা আর আমি ধরতে পারবো না? তুমি কি করো না করো, আমি সবটার প্রতি খেয়াল রাখি। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করার আছে, সবই হাতের বাইরে। চলো আমার সাথে। কোথায়? প্রশ্ন পছন্দ করি না। আশফি মেঘকে টানতে টানতে একটা রুমের বাথরুমে নিয়ে এলো। এখানে থাকবে তুমি, ভয় নেই, একা রাখবো না, তোমার সাথে আরো অনেকে থাকবে। একটা বক্স, তার ভেতরে সমস্ত কালো বড় বড় মাকড়সা। প্রতিটা মানুষের কিছু না কিছুর প্রতি ভয় থাকে। মেঘের মাকড়সার উপর। ছোট থেকে মেঘের বাবা বাসায় কখনো মাকড়সার একটা অংশ থাকতে দেয়নি, কারণ তার মেয়ে ভয় পায়। প্লিজ এর মধ্যে রেখে যাবেন না, আপনি যা বলবেন আমি সব করব, প্লিজ আমি মরে যাব। এটা আমাকে ফাঁকি দেওয়ার আগে ভাবা উচিত ছিল। মেঘকে আর কিছু বলতে না দিয়ে রুম ভরা মাকড়সার সাথে মেঘকে বন্ধ করে দেয়। আশফি আর নিজেই বাইরে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে মেঘের চিৎকারের শব্দ পাচ্ছে। প্লিজ বের করুন আমাকে এখান থেকে, আমি সরি, আর এমন ভুল হবে না। এভাবে চিল্লাতে চিল্লাতে একটা সময় মেঘ চুপ হয়ে যায়। আশফি ভেতরে যেয়ে দেখে মেঘ সেন্স হারিয়ে পড়ে আছে। মেঘকে কোলে তুলে নেয় আশফি, সোজা রুমে নিয়ে আসে, তারপর কাউকে কল করে। হ্যালো, কই তুই? এখনই বাসায় আয়, মেঘদের বাসায় জলদি। ফোনটা কেটে দেওয়ার 10 মিনিটের মধ্যে একটা মেয়ে বাসায় আসে। মেয়েটা অ্যাপ্রন পরে আছে, সিম্পল দেখে বোঝা যাচ্ছে মেয়েটা মেডিকেলের ছাত্রী বা সদ্য বার হবার ডক্টর। ভাইয়া, কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি কেন? দেখ তো ওর কি হলো। ভাইয়া, মেঘ, তুই?
কথা বাড়াস না, তোকে যা বলছি তাই কর। ভাইয়া ওর সাথে কি করেছিস সত্যি বলতো। আটকে রেখেছিলাম। তাহলে হাত পুড়ল কে? আমি। ভাইয়া অতিরিক্ত চিন্তা ভয় ওকে গ্রাস করেছে, অনেক ভয়ে সেন্স হারিয়েছে, ওকে রেস্ট দিতে হবে, ঘুমও হয়নি মেবি। ঠিক আছে, তুই ওষুধ দিয়ে যা। ভাইয়া একটা কথা বলি। বল। তুই কি আমার আসিফ ভাইয়া? আমি এই আসিফ ভাইয়াকে চিনি না, যে তুই কিনা মেঘার একটু কষ্ট হলে সহ্য করতে পারতো না, মেঘাকে একটু কষ্ট পেলে নিজেকে 10 গুণ কষ্ট দিত, সে তার মেঘাকে এত কষ্ট দিল। ভাইয়া মা বাবা চলে যাওয়ার পর থেকে তুই এমন হয়ে গেছিস। প্লিজ ভাইয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মেঘা এখনও বাচ্চা মেয়ে, মাত্র ক্লাস 11-এ, এখনও অনেক শেখার আছে। রাগ জেদের বসে এমন কিছু করিস না যাতে পরে পস্তাতে হয়। আরবি, ওর সেন্স ফিরলে তোকে দেখলে সমস্যা, তুই যা। যাচ্ছি, কথাগুলো ভেবে দেখিস। আরবি চলে যায়। আশফি এখনো বসে আছে মেঘের পাশে, অন্যরকম সুন্দর লাগছে তাকে। একটা দুটো চুল মুখের উপরে পড়েছে, চোখ দুটো বন্ধ, শাড়িতে তার মেঘকে বেশ মানায়। হালকা আকাশি কালারের শাড়ির আঁচলটা মাটিতে পড়ে আছে। মায়া কাজ করছে, কিন্তু খানেকের মায়া মুহূর্তেই মনে পড়ে যায় পেছনের কথা, যেটা আশফিকে রাগিয়ে দেয়। না মেঘ না, তোমাকে সইতে হবে, আমার কষ্টের 100 গুণ বেশি কষ্ট পেতে হবে। সন্ধ্যা নেমে এসেছে, মেঘ একটু একটু করে চোখ খুলতে আশফিকে দেখতে পায় পাশে কোনো একটা কাজ করছে ল্যাপটপে। মেঘ উঠে দেখে হাতে ওষুধ দেওয়া জ্বালাটা কমেছে। কি অদ্ভুত, নিজেই তো কষ্ট দিল আমাকে, নিজেই ওষুধ দিচ্ছে। চাই কি লোকটা? হে আল্লাহ, তুমি একমাত্র আশা। মেঘকে উঠতে দেখে মেঘ উঠে বসতে গেলে আশফি ল্যাপটপ অফ করে মেঘের পাশে বসলো। মেঘের খুব ভয় হচ্ছে, দুপুরের কথা মনে পড়লে সারা শরীর কাঁটা দিয়ে উঠছে। মেঘ ভেবেছিল আশফি হয়তো আবার কিছু করবে, কিন্তু মেঘকে অবাক করে দিয়ে আশফি মেঘের দুগালে হাত দিয়ে। ভয় পেয়েছ অনেক? আশফি মেঘের চুপ থাকা দেখে একটু ঝুঁকে মেঘের ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয়। মেঘ রীতিমতো 440 ভোল্টের শক খাইছে। প্রথমত মেঘের এত কাছে কোনো ছেলে আসেনি, দ্বিতীয়ত এইটা সেই আশফি যে কিনা একটু আগে মেঘের উপর এত টর্চার করলো। মেঘ আশফিকে জোরে ধাক্কা দেয়। দেখুন মিস্টার চৌধুরী, একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনার সাথে আমার ডিলটা ছিল আপনার যাবতীয় কাজ করে দেবার, আপনার এসব কাজের জন্য পতিতালয় ঘুরে আসবেন। আশফি মেঘের কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। তুই কি ভেবেছিস আমি তোকে অবৈধভাবে ধরেছি? তোকে আমি বৈধভাবেই ধরেছি। ওই পেপারগুলোর মধ্যে আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। মেঘ, তুই আমার বউ, বিয়ে করা বউ। এতটা জোরে গলাটা ধরছে, দমটা যায় যায় অবস্থা মেঘের। ছাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মেঘ, কিন্তু আশফিকে এক বিন্দু নাড়াতে পারছে না। আশফি মেঘকে ছেড়ে এমন একটা ধাক্কা দেয়, মেঘ সোজা গিয়ে ফ্লোরে পড়ে, আর পাশে থাকা কাচের টেবিলের কোণা লেগে মাথাটা অনেকটা কেটে যায়। মেঘ মাথায় হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মানি না বিয়ে, আমাকে না জানিয়ে বিয়ে করেছেন আপনি। কোনো মত ছিল না আমার, আমি মরে যাব তবু আপনাকে বিয়ে করব না। মানুষরূপী অমানুষ আপনি। তোর মানা না মানে কিছু আসে যায় না। তোর ইচ্ছার দাম দেওয়া অনেক বছর আগে ছেড়ে দিছি। বলছিস না মরে যাবি? তুই নিজে আত্মহত্যা করার চেষ্টা করলে তোর মাকে আমি সেই দিনই মেরে ফেলবো। মেঘ আশফির কথায় কি বলবে? ওর মা ওর শেষ সম্বল, যার জন্য নিজের জীবনের এত বড় কোরবানি করলো। না না, আম্মুর জন্য বাঁচতে হবে। আশফি মেঘকে তুলে। অনেক কষ্ট দিয়েছিস মেঘ, প্রতি রাতে তোর জন্য মরেছি একবার করে, এত সহজে তোকে মরতে দিব না। কি বলছেন আপনি? কিসের মৃত্যু? আমি তো আপনাকে চিনিও না। আপনি কেন এমন করছেন? কি করেছি আমি? দয়া করুন, আমাকে রেহাই দিন। একটা দিন আপনি আমাকে আধমরা করে ছেড়েছেন, 10 বছরের যন্ত্রণা সইতে পারবো না। আশফি মেঘের কথা শুনে ঝাড়ি মেরে মেঘকে ফেলে দিয়ে রুম থেকে বাইরে চলে যায়।
এভাবে তীব্রভাবে পড়ে যাওয়াতে মেঘের মনে হচ্ছে শরীরের একটা হাড় আস্ত নেই, সব ভেঙে গেছে। এতবার উঠে দাঁড়াতে চাইছে, পারছে না। 3 বার চেষ্টা করে হাল ছেড়ে দেয়, ব্যর্থ চেষ্টা এগুলো। বুঝতে পেরেছে মেঘ সেইখানে পড়ে থাকবে, কারোর হেল্প ছাড়া উঠে দাঁড়াতে পারবে না। ফ্লোরে শুয়ে আল্লাহকে ডাকছে। রাত 12টায় আশফি রুমে এসে মেঘকে মেঝেতে দেখে। আশফি মেঘের কাছে গিয়ে কোলে তুলে বিছানায় আধশোয়া করে শুয়ে দেয়, তারপর খাবার ধরে মেঘের মুখে। মেঘ মুখ ফিরিয়ে নেয়। তুই কি চাইছিস? আমি এখন তোর স্বামীর অধিকার প্রয়োগ করি? যদি না চাস চুপচাপ খেয়ে নে, নাইলে তুই জানিস কি হবে। মেঘের এই লোককে নিয়ে মোটেও ভরসা নেই, চুপচাপ কথা না বাড়িয়ে খেয়ে নেয়। বর্ষে তো সকাল থেকে কিছু খায়ওনি, একটু পানিও না। মেঘকে খাইয়ে ওষুধ খাইয়ে আশফি মেঘকে ঘুমাতে বলে চলে যায়, কিন্তু মেঘ ঘুমায় নাই। বারবার দুটো কথা কানে ভাসছে। অনেক আগেই তোর ইচ্ছের কথা ভাবা ছেড়ে দিছি, আর অনেক কষ্ট দিয়েছিস আমাকে। লোকটাকে কেন বললো? আমার কথাগুলো কিসের শত্রুতা আমার তার সাথে? হে আল্লাহ, তুমি কোন পরীক্ষায় ফেললে? প্লিজ মুক্তি চাই আমি খোদা। 1 ঘন্টা কেটে গেছে, মেঘের ঘুম নেই। হঠাৎ কারোর গান শুনতে পেল মেঘ। পাশের রুম থেকে আসছে গানটা। মেঘ অনেক কষ্টে বিছানা থেকে উঠে পাশের রুমের দরজার সামনে যেতে দেখে আশফি গান গাইছে।